সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তেহরানে হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। সূচনা ফাউন্ডেশনের নামে 400 কোটি টাকা আত্মসাৎ পুতুলের, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণও। অর্থ লুটে সাবেক মন্ত্রী, এমপি, আমলা সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। এবং ছুটির দিনে বাজারে উত্তাপ, সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 10 টাকা। ভরা মৌসুমে বাড়তি চালের দামও। বৃষ্টির অজুহাতে স্বস্তি নেই সবজিতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সপ্তাহ পেরোলো ইসরায়েল ইরান সংঘাত। 8ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। শুক্রবার সকালে তেল আবিবের দক্ষিণে বেরশেবা শহরে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। এদিকে চলমান সংকট সমাধানে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় শুক্রবার সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অল্প সময় পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে। নেতানিয়াহু প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দপ্তর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয় আক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বের পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়, দেশটির পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই মূল উদ্দেশ্য। ইরানের শাসন ব্যবস্থা বদলানো কিংবা পতনের বিষয়টি পুরোপুরি দেশটির জনগণের উপর নির্ভর করছে, যে কারণে আমরা এটা লক্ষ্য হিসেবে ঠিক করিনি। ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই আমাদের লক্ষ্য। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। ইরান ইসরায়েল চলমান সংকট সমাধানে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে নিজেদের পরমাণু প্রকল্প ও সংঘাত নিয়ে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হবে এই বৈঠক। রাহনুল রানা, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা তাদের। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা, তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস, জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে।
তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। বৃহস্পতিবার ভেনেজুয়েলার কারাকাসে বিক্ষোভ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা। সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। তেহরানে দ্রুত হামলা বন্ধের দাবি জানান তারা। রাজপথে মানুষের হাতে হাতে ইরানের পতাকা আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি সবার কণ্ঠে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের এই বিক্ষোভে ছিলেন ইরানি রাষ্ট্রদূত আলী চেঘনিও, ছিলেন ভেনেজুয়েলার সরকার দলীয় অনেক নেতাকর্মীও। দ্রুত ইরানে হামলা বন্ধের দাবি তাদের। ইরান দেখিয়ে দিয়েছে তেল আবিব অজেয় নয়। আমরা ইরানকে সাধুবাদ জানাই। তাদের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। ট্রাম্পের নানা পদক্ষেপেরও সমালোচনা করেন তারা। বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানের নাগরিকেরাও। ওয়াশিংটন ভিত্তিক একটি ইরানি মানবাধিকার দলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানে 250-র বেশি সাধারণ মানুষ সহ প্রাণ হারিয়েছেন অন্তত 600 জন, আহত হাজারেরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ডুবছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় 750 কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উজানের ঢলে ভেঙেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। উজানের পাহাড়ি ঢল প্রতি বছরই নিঃস্ব করে তাদের। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার ফুলগাজীর উত্তর বড়াইয়া বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 6টি গ্রাম। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী নদীর গড় প্রশস্ততা 100 মিটার করে ভূমি নিশ্চিত করা যায়নি। এতে পাহাড়ি ঢলের বাড়তি পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া বাঁধ সংস্কারে নেওয়া হয়নি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। স্থায়ী সমাধানে প্রায় 750 কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 155 কোটি টাকা ব্যয়ে বাঁধটির নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। গত এক যুগে এই বাঁধ রক্ষণাবেক্ষণে 100 কোটি টাকা ব্যয় হলেও মিলছে না সুফল। এই বাঁধের 102টি স্থান ভেঙে গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর উত্তর বড়ইয়া এলাকায় আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল,
গতকাল রাত 10টার দিকে ফেনীর ফুলগাজীর যে মোহরী নদীর বাঁধ রয়েছে উত্তর বয়া নামক সেই বাঁধের স্থানে যে ভেঙেছিল, সেই ভাঙা স্থান দিয়ে কিন্তু লোকালয়ে যে পানি প্রবেশ সেটি কিন্তু অব্যাহত রয়েছে এখন পর্যন্ত সবশেষ 6 থেকে 7টি গ্রাম এই বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে। আপনাকে যদি বলি এখন স্বস্তির বিষয় হচ্ছে মাঠে কোনো ধরনের ফসল নেই, যার কারণে ফসলের ক্ষতিটি তেমন হয়নি। তবে এইসব 5-6টি গ্রামের কয়েকশো পুকুরের মাছ কিন্তু তলিয়ে গিয়ে ভেসে গিয়েছে এবং আশেপাশের কিছু খামার ছিল, মুরগির খামার, সেখানে পানি ঢুকে বেশ কিছু খামারই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলো বাড়িতে বা এই সকল গ্রামের অধিকাংশ ঘরে পানি উঠেছে, তাদের রান্না করতে কষ্ট হচ্ছে এবং তারা শুকনো খাবার খাচ্ছে। কেউ পাশের বাড়ি অথবা দূরের আত্মীয় স্বজনের বাড়িতে বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং এই যে পানি প্রবেশ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, ফেনীর মোহরী নদীর পানির বিপদসীমার কাছাকাছি আসার আগেই মূলত গতকাল এই বাঁধের ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয়রা যেটা বলছে প্রতি বছর একাধিকবার এই যে মোহরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, সে বাঁধটি শুরুতেই কিন্তু ত্রুটিপূর্ণভাবে নির্মিত হয়েছিল। বাঁধের যেগুলো নির্মিত হয়েছিল নদীর খুব কাছাকাছি, যার কারণে এই সব নদীতে পানি বাড়লেই কিন্তু বাঁধেই সরাসরি আঘাত হানে এবং এ সকল বাঁধ সারা বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কার হয় না। নদীর বিভিন্ন অংশে ঝোপঝাড়ে পরিপূর্ণ থাকে, সেগুলো সংস্কার হয় না, যার কারণে কিন্তু বাঁধে যদি ভারতীয় থেকে উজানের পানি এবং বাংলাদেশ অংশে যদি টানা বৃষ্টি থাকে, পানি বাড়লেই কিন্তু বাঁধ ভেঙে যায় এবং বছরের একাধিকবার বাঁধ ভেঙে এভাবে একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, গড়ির যে এই নদীর যে গড় প্রশস্ততা থাকার কথা 100 মিটার, সেটি কিন্তু কোথাও 20 মিটার 25 মিটারে গিয়ে ঠেকেছে। যদি এই নদীর গড় প্রশস্ততা 100 মিটারের বেশি বা কাছাকাছি না করা যায়, এই বাঁধকে যদি সেই পরিমাণ দূরত্বে না সরানো যায়, তাহলে এটি স্থায়ী সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় বলে পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এই যে ভাঙা অংশটি ভেঙেছে এই বড়িয়া অংশে, সেটি যদি পানি নেমে যায় এবং বর্ষা কমে গেলে হয়তো তারা পুনরায় মেরামত করতে পারবে। আপনাকে বলি, এই নদীর যে বাঁধ দুতীরে প্রতি বছর কিন্তু ভাঙে। গত বছর আগস্টে কিন্তু 102টি স্থানে ভেঙেছিল। 102টি স্থানে ভাঙার কারণে কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। সেই বন্যায় কিন্তু শুধু ফেনী নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই স্মরণকালের ভয়ে কিন্তু ভয়াবহ বন্যায় এখানে কিন্তু শত শত কোটি টাকার ক্ষতি হয়েছিল এবং 35 জনের মতো প্রাণ এই বন্যায় মৃত্যুবরণ করেছিল। সব মিলিয়ে কিন্তু যেটা বলছি আপনাকে, যে পানি উন্নয়ন বোর্ড যে আশ্বাস দেয় প্রতি বছর প্রায় 750 কোটি টাকা প্রকল্পের একটি ব্যয় নিয়েছে, সেটি কিন্তু আলোচনায় করছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না। এ সকল জিনিস যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু এভাবে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে যে ক্ষতির ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখানকার মানুষজন কোনো ত্রাণ চায় না, তারা চায় ফেনীর মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। ফেনী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল 450 কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 5 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে, সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। অনুসন্ধানে উঠে এসেছে, ব্যবসায়ী সহ অন্তত 14 জন সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন। এছাড়া কর্মকূপ সহ নানা অনিয়মের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধানকারী দল। দুদক চেয়ারম্যান বলছেন, কর্মকূপ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ সহ নানা অনিয়মের বিষয় আমলে নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের আসলে ফিজিক্যাল অস্তিত্বই আমরা পাইনি। এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে এবং সেই টাকাগুলির জন্য যে প্রদেয় কর ছিল, সেই করও প্রদান করা হয়নি। তাহলে এখানে দেখেন আপনার দ্বিবিধ অপরাধ।
সেই অপরাধগুলি নিশ্চয়ই আমরা আমাদের আমলে আনবো। বিশেষজ্ঞরা বলছেন মায়ের প্রভাব খাটিয়েই এইসব অনিয়ম দুর্নীতি করেছেন পুতুল। তদন্তে বিষয়গুলো আমলে নেওয়ার আহ্বান। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে চড়া মুরগি, সবজি সহ রাজধানীর চালের বাজার। কেজিতে 4 থেকে 9 টাকা বেড়েছে মিনিকেটের দাম, আর 50 থেকে 60 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ছুটির দিন শুক্রবার হয় রাজধানীর কারওয়ান বাজার কিন্তু গমগম করছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায়। মুখর হয়ে আছে তাদের হাক ডাকে। আমি এখন আছি মুরগির দোকানগুলোর সামনে। এই সপ্তাহে কিন্তু বেশ চড়া মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 150 টাকায়। আর সোনালী মুরগির দাম কিন্তু 1 লাফে 50 থেকে 60 টাকা বেড়েছে। বর্তমানে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়, যেটি আগে ছিল গেল সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 250 থেকে 260 টাকা। লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। দেশি মুরগির দাম কিন্তু 70 টাকা কমেছে। গেল সপ্তাহে বিক্রি হয়েছিল 700 টাকায়, এই সপ্তাহে কিন্তু লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 630 টাকায়। তবে চড়া কিন্তু চালের বাজার। সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের দাম কিন্তু বেড়েছে কেজিতে 4 থেকে 9 টাকা। মিনিকেট চাল যেটি আপনার গেল সপ্তাহে বিক্রি হয়েছে 66 থেকে 71 টাকা কেজিতে, এখন সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন 50 কেজির যে বস্তা আছে সেই বস্তায় কিন্তু 300 থেকে 350 টাকা বাড়তি দামে কিন্তু ক্রেতাদের কিনতে হচ্ছে। এতে কিন্তু ক্রেতা বিক্রেতারা উভয়ই কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। এরকম চালের এরকম রাতারাতি দাম বাড়ায় কিন্তু তারা বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে কিন্তু সবজির বাজারেও কিন্তু বেশ চড়া। রাতারাতি কিন্তু বেড়েছে মরিচের দাম। গেল সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে মরিচ বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা বেশিতে। এই ছিল আমার কাছে সবজির বাজারের বর্তমান বাজারের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। ব্যাংক সংস্কার, বিদ্যুৎ সঞ্চালন, সড়ক উন্নয়ন সহ 4 প্রকল্পে $130 কোটি ঋণ দিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশের মুদ্রা যা 15,600 কোটি টাকা। সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এই চুক্তিতে সই করেন। এ বিষয়ে জানানো হয়েছে দেশের ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ও স্থিতিশীলতা ফেরাতে $50 কোটি ঋণ দেবে এডিবি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও উন্নয়নকে টেকসই করতে দেওয়া হয়েছে $40 কোটি। ঢাকার উত্তর পশ্চিমাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে দেয়া হচ্ছে $20.40 লাখ। এছাড়া জ্বালানি সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে $20 কোটি ঋণ দিচ্ছে এডিবি। যতবার খুশি ততবার নয়, শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথের যাত্রীরা। বিনা শুল্কে 100 গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়। এমন কড়াকড়িতে দেশের স্বর্ণবাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছে জুয়েলারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস। বিস্তারিত অন্তরা সেনের রিপোর্টে। অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ, আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চ মূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। স্বর্ণের বাজারে ব্যবসা খুবই ধস নেমে গেছে, যে হারে দাম বাড়ছে। শখের বসে যারা কেনাকাটা করতো ওই কেনাকাটাটা একটু কমে গেছে আগের তুলনায়। এখন গোল্ডটা একটা অভিজাত শ্রেণীর জন্য নির্ধারিত হয়ে গেছে। সব শ্রেণীর জন্য হলে আমাদের ব্যবসাও ভালো থাকতো, সব শ্রেণীর মানুষ কিনতে পারত। বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি বছরে প্রায় 20 থেকে 40 মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার 10% পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমান যাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা। কারণ অনুমতি দেওয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতুর আমদানি করেন না তারা।
এবার ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায় আকাশপথে বছরে মাত্র একবার কোনো যাত্রী 50,000 শুল্ক দিয়ে 117 গ্রাম বা 10 ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে 40,000 টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি ততবার। 2023 সালের জুলাইয়ের আগে 20,000 টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত 2টি বার বা 234 গ্রাম ওজনের স্বর্ণ। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালঙ্কার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার 100 গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার। যেটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডে তো আপনাকে সাপ্লাই থাকতে হবে। লোকাল বাজারে যেই গোল্ডটা পাওয়া যায় তার থেকে বেশি পড়ে যায়, তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো বিজনেস না। বিজনেস হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। অস্থিতিশীল ব্যাপারটা, এটার জন্য আমাদের যে মনিটরিং বা আমাদের যে বৈষম্য, এই বিষয়টা কে দেখবেন, জাজ করবেন কে? এমন পরিস্থিতিতে দেশের স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমনিতেই বৈধ পথে আমদানি নেই, অন্যদিকে এই যে ব্যাগেজের যে কড়াকড়ি অবস্থায় এই কড়াকড়িগুলো আসলে এই পুরো ইন্ডাস্ট্রি, এখানে কর্মসংস্থান আছে, এখানে তো অনেকেই ব্যবসা করছেন, তো এগুলা কিন্তু আরও চাপের মধ্যে পড়ে যাচ্ছে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মূলত এই লাগেজের মাধ্যমে যে স্বর্ণটা আসে সেটাই ব্যবহার করা হয় এবং দেশের ভিতরে কিছু রিসাইক্লিং হয় এবং সেটা দিয়ে আসলে জুয়েলারি ইন্ডাস্ট্রি কাজ করে। তো এই জায়গাটাতে আমি মনে করি যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় সেটি সবচেয়ে ভালো। ঢাকা কাস্টমসের তথ্য 2023 সালে শুধু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় 31.5 টন ও 2022 সালে এসেছে প্রায় 36 টন স্বর্ণ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল এবং শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার পাশাপাশি ডলারের বাড়তি দরে ভরসা করে 11 মাসে 71,385 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। লক্ষ্যমাত্রার চেয়ে 4,000 কোটি টাকা কম হলেও গত বছরের তুলনায় বাড়তি রাজস্ব আদায় হয়েছে 9,500 কোটি টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কাস্টম হাউস শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত 75,861 কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে 71,385 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় 15% প্রবৃদ্ধি হিসেবে বাড়তি আদায় হয়েছে 9,360 কোটি টাকা। শুধু মে মাসে আদায় হয়েছে রেকর্ড 8,566 কোটি টাকা। বিগত বছরে আমাদের এই প্রথম 11 মাসে আদায় ছিল 62,000 কোটি টাকা, সেই হিসেবে আমরা 9,300 কোটি টাকা আদায় করতে পেরেছি এবং এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি তা 15%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি আছে বিগত বছরের তুলনায়। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটের কারণে অর্থ বছরের শুরুর কয়েক মাস এলসি খোলা যেমন বিপত্তি ছিল, তেমনি নানা জটিলতায় আমদানি পণ্য ছাড় করাতেও পোহাতে হয়েছে ভোগান্তি। তবে সম্প্রতি হাই স্পিড ডিজেল থেকে 619 কোটি, ফার্নেস অয়েলে 515 কোটি, ক্রুড অয়েল থেকে 302 কোটি, সিমেন্ট ক্লিংকার থেকে 167 কোটি, কয়লা থেকে 154 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এমনকি আমদানি করা ফল থেকে আদায় হয়েছে 170 কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে আমাদের কাস্টমস রেভিনিউ এবং ট্যাক্সেও প্রবৃদ্ধি এসেছে, কারণ স্থিতিশীলতার কারণ। জ্বালানি, খাদ্যদ্রব্য, শস্য, এটা বিগত সময় চেয়ে অনেক বেশি আমদানি হয়েছে। এই আমদানির কারণে আমাদের যে রাজস্ব আহরণ এটাই বৃদ্ধি পাওয়ার একমাত্র বড় অবলম্বন এটাই। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে নানা সংকটের মাঝেও চলতি অর্থ বছরে বন্দর জাহাজ বেড়ার পাশাপাশি কন্টেনার এবং কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড হয়েছে। আর তাতেই বাড়তি রাজস্ব আদায়ের সুযোগ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের, বলছেন বন্দর কর্মকর্তারা। আগামী যে কয়টা দিন অর্থ বছরে বাকি আছে সেই কয়দিনেও আমরা যদি একটা প্রেক্ষাপট বিবেচনা করি, আশা করছি যে চলমান ধারা আছে সেই চলমান ধারা অব্যাহত থাকবে। 2023-24 অর্থ বছরে 68,866 কোটি টাকা আদায় হয়। 2024-25 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 80,402 কোটি টাকা। বছরে 70,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং এই কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সংখ্যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে আরো 83 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এই 83 জনের মধ্যে বরগুনা সদরে উপজেলায় আক্রান্ত হয়েছেন 78 জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন নতুন করে আরো 5 জন। এ নিয়ে কিন্তু জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1288 জনে পৌঁছেছে। চিকিৎসকরা বলছেন যে এর আগে সদর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন কিন্তু অন্যান্য উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কিন্তু পাথরঘাটায় গতকাল 4 জন আক্রান্ত ছিলেন, আজ কিন্তু নতুন করে আরো 5 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। তারা বলছেন এমনিতেই সদর উপজেলার রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। এই অবস্থায় যদি অন্যান্য উপজেলায় ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু কোনোভাবেই এমন পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এদিকে বরগুনায় কিন্তু ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে গত 5 দিন ধরে বরগুনায় IEDCR এর একটি প্রতিনিধি দল কাজ করছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে এখানে প্রতিটি বাড়িতে বৃষ্টির পানি মজুত করে রাখা হয় এবং এই বৃষ্টির পানি তারা পরিবর্তন করে না। এর ফলে কিন্তু প্রতিটি বাড়িতেই এডিস মশার লার্ভা তারা পেয়েছেন এবং এর ফলে কিন্তু ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনাতে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেলের দাম $120 থেকে $130 উঠতে পারে, এমন পূর্বাভাসই দিয়েছে বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান JP মর্গান। এদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা 2 সপ্তাহের জন্য সেই প্রশ্ন জিয়ে রাখায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। ক্রমেই বিশ্ববাজারে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব, ধীরে ধীরে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার প্রায় 3% বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল $78.85, যা গেল 22 জানুয়ারির পর সর্বোচ্চ। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই প্রশ্ন 2 সপ্তাহের জন্য ট্রাম্প জিইয়ে রাখায় জ্বালানি তেলের বিশ্ববাজারে আরও বেড়েছে অস্থিরতা। বিশ্বের বড় বড় তেল সরবরাহকারী কোম্পানিগুলো বলছে 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও এমন বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে তারা। এদিকে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা দেখা দেয় বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান JP মর্গান বলছে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $120 থেকে $130 উঠে যেতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। গল টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে দ্রুত অল আউটের চেষ্টায় বাংলাদেশ, তবে গলার কাঁটা হয়ে আছেন সেঞ্চুরির পথে থাকা কামিন্দু মেন্ডিস। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টাইগারদের চেয়ে 30 রানে পিছিয়ে আছে লঙ্কানরা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, এখন পর্যন্ত আসলে বলা চলে যে অনেকটা লিডের দ্বার প্রান্তেই চলে গেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রথম ইনিংসে যে বড় একটা সংগ্রহ দাঁড় করিয়েছিল সেটি কিন্তু আসলে বোলারদের যে আসলে যদিও আসলে উইকেটে খুব বেশি একটা কোনো সুবিধা ছিল না বোলারদের জন্য এবং কি যেই সুযোগটা শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা নিয়েছে এবং কি 465 রান কিন্তু তার স্কোর বোর্ডে জমা করেছে। যদিও 6টি উইকেট পড়েছে, আজকের সকালে কিন্তু 2টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। ধনঞ্জয় ডিসিলভা যিনি লঙ্কান অধিনায়ক এবং কি পাশাপাশি যদি বলি কৌশল মেন্ডিস, এই 2 উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় সেশনটা আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এই সেশনে কিছুটা বল টার্ন করা শুরু করেছে। আমরা যেমনটা তৃতীয় দিনে দেখেছি অনেকটাই ফ্ল্যাট ছিল, উইকেটে খুব বেশি সুবিধা পাচ্ছিলেন না। শেষ বিকেলের দিকে এসে পেস বোলাররা আমরা দেখছিলাম যে কিছুটা সুইং পাচ্ছিলেন, সেই জায়গা থেকে স্পিনাররাও ভালো টার্ন পাচ্ছিলেন বিকেলটায়। এবং এখন যেমনটা দেখা যাচ্ছে চতুর্থ দিনের এই সকালে এসে বেশ ভালোই টার্ন পাচ্ছেন স্পিনাররা। বাংলাদেশের জন্য সেকেন্ড সেশনটা ইম্পর্টেন্ট এই কারণেই যে এই যেই 4টি উইকেট রয়েছে শ্রীলঙ্কার, এই 4টি উইকেটকে যত দ্রুত তুলে নিতে পারে, যদি বোর্ডে কিছু লিড থাকে সেই জায়গায়, যেটা যেমনটা আমরা দেখেছি মাত্র 30 রান দূরে লঙ্কানরা বা এই এখন পর্যন্ত যে রানটা তারা সংগ্রহ করেছে, সেই যদি এই লিডটা ধরে রাখতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় থাকবে এবং পরবর্তী সেশনে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামবে
তো দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামবে তখন কিন্তু যদি এই টেস্টে ফলাফল পেতে হয় বাংলাদেশকে, ফলাফলের জন্য বাংলাদেশ লড়াই করে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত রান তুলতে হবে, স্ট্রাইক রেট বাড়িয়ে নিয়ে রান করতে হবে। কারণ যেমনটা শ্রীলঙ্কা দেখেছি, প্রায় দেড় দিনেরও কম সময় খেলে কিন্তু বাংলাদেশের রানের কাছাকাছি এরই মধ্যে চলে এসেছে শ্রীলঙ্কা। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। পোর্তোকে 2-1 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে জয়ে শীর্ষ 16-এ ওঠার পথ মসৃণ হলো দাহিরান্সের। মেসি উৎসবের রাতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে 1-0 গোলে হেরেছে তার সাবেক ক্লাব পিএসজি। ইন্টার মায়ামির ম্যাচ মানেই ক্যামেরার সবগুলো চোখ শুধুই লিওনেল মেসির দিকে। নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটায় মিশরের ক্লাব আল আহলির সঙ্গে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি, দলও পায়নি জয়। প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান ড্রয়ে শুরু হওয়ায় নিজেদের খুঁজে পেতে মরিয়া হয়েছিল মেসি সুয়ারেজরা। আটালান্টায় এবার তাদের সামনে পর্তুগিজ ক্লাব পোর্তো। তবে শুরুটা এবারও ভালো হয়নি মাসচেরানোর দলের। মাত্র 8 মিনিটে গোল হজম করে বসে মায়ামি। পোর্তোর জোয়াও মারিওকে ডিফেন্ডার অ্যালেন ফাউল করলে পেনাল্টি পায় তারা, সেটাই কাজে লাগিয়ে গোল করেন সামু ওমরদিওন। গোল হজম করেই শোধের ভালো সুযোগ পেয়েছিলেন মেসি, তবে গোলরক্ষককে একা পেল তার সমর্থকদের উৎসবের উপলক্ষ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের শেষটায় মায়ামির দুর্গ কাঁপিয়ে দিয়েছিলেন অ্যালান ভারেলা, তবে পোস্টে লেগে ফিরে আসে তার শট। অবশেষে 47 মিনিটে হাসি ফোটে মায়ামি সমর্থকদের মুখে, চমৎকার গোল করেন সেগোভিয়া। 54 মিনিটে আটালান্টায় আসে সেই মাহেন্দ্র খন, যে ক্ষণের আশায় পকেটের টাকা খরচ করে ক্লাব বিশ্বকাপের টিকিট কাটেন সমর্থকরা। পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা ফাউল করলে ফ্রি কিক পায় মায়ামি, সেটা লুফে নিয়ে চোখ জুড়ানো গোল করেন লিওনেল মেসি। আশা জাগিয়েও আর গোল শোধ করতে পারেনি পোর্তো। দারুণ জয়ে টিকে রইল ইন্টার মায়ামির নকআউটের আশা। আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পালমেইরাস। মেসির উৎসবের রাতে সমর্থকদের হতাশ করেছে তার সাবেক ক্লাব পিএসজি। গত 31 মে অ্যালিয়াঞ্জ অ্যারেনা থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে আসা দলটা ফিফা ক্লাব বিশ্বকাপও শুরু করে দাপটের সঙ্গে। অ্যাথলেটিকো মাদ্রিদকে বিধ্বস্ত করা প্যারিসিয়ানদের দ্বিতীয় ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। রোজ বলে উল্টো তাদের শাসন করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। 36 মিনিটে জেসুসের গোলে লিড নেয় তারা। এরপর মার্কিনিয়সরা শত চেষ্টা করেও পারেননি কোনো প্রতিরোধ গড়তে। বেদনার রঙে নীল হয়ে রোজ বল ছাড়তে হয় ট্রেবল জয়ী পিএসজিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তেহরানে হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। সূচনা ফাউন্ডেশনের নামে 400 কোটি টাকা আত্মসাৎ পুতুলের, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণও। অর্থ লুটে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।